অনেকেই মনে করেন যে যদি বেশি না খাওয়া হয় তাহলে হয়তো আমরা মোটা হব না। বাট এই সম্পূর্ণ ধারণাটা একটু ভুল। কারণ অনেকেই যারা খায় না তারা অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে প্রথমত হয়তো তার সামান্য যেরকম পর্যাপ্ত যে ঘুম দরকার সেটা তার হচ্ছে না, বা তার একটু মেন্টালি কোনো সে স্ট্রেসের মধ্যে আছে। কিছু স্ট্রেস থাকলে তার কারণে ঘুম হয় না, তার কারণে সে মোটা হতে পারে। খালি পেটে থাকলে সে সেটা খুবই শরীরের পক্ষে সেটা খুবই খারাপ। কারণ খালি পেটে থাকলে তার ডাইজেশন যে মেটাবলিজম যে আমাদের শরীরে হচ্ছে সেই সাইকেলটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যেটা আমাদের অতিরিক্ত ফ্যাট হিসেবে যেটা স্টোর মাস, যেটা বডি মাস, মাসেল মাস থাকে, সেই মাসেল মাসও কিন্তু আমাদের প্রয়োজন মেটাবলিজমের জন্য। যে রোগা তার ধরুন মাসেল মাস একদমই কম, তো তার মেটাবলিজমটাও আস্তে আস্তে হচ্ছে। তো সেই কারণে সে বেশি মোটা হয়ে যাওয়ার চান্স থাকে যদি সে না খায়। তো এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা যে আমি বেশি খেলেই বেশি মোটা হয়ে যাব। যাতে না হয় তার জন্য বিভিন্ন রকমের লাইফস্টাইল মডিফিকেশানস করতে হবে। ফার্স্ট হচ্ছে আমরা হাই কোনো ক্যালোরি ফুড ইনটেক করব না, যেগুলো খুব সুগারি আছে সেই সব ড্রিঙ্কস আমরা খাবো না, বা ওই ফুড প্রসেসড ফুড বেশি আমরা খাবো না। তার পরিবর্তে আমরা যেগুলো করতে পারি সেগুলোর মধ্যে হচ্ছে আমরা প্রচুর পরিমাণে জল খাবো, প্রচুর পরিমাণে আমরা ভেজিটেবলস, শাক সবজি, এগুলো আমরা প্রচুর পরিমাণে ইনটেক করব, খাবো। তো এই সব আমরা একটা লাইফস্টাইল মডিফিকেশান করি, প্লাস আমরা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের বাড়াবো। আমাদের চারপাশে এরকম অনেকেই রয়েছে যারা বলে আমি তো বেশি খাচ্ছি না, তাহলে কেন মোটা হয়ে যাচ্ছি? এই শরীরে মেদ জমার কারণ কি, এর চিকিৎসা কি রয়েছে, আজ সেটা নিয়েই আলোচনা করব। নমস্কার, গৌরী দেবী হসপিটালস থেকে আমি মৌপ্রিয়া, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরী দেবী হসপিটালসের জেনারেল মেডিসিন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর মৌমিতা ঘোষ। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার ম্যাম, প্রথমেই জানতে চাইবো, অনেকেই বলে আমি খাচ্ছি না কিন্তু মোটা হয়ে যাচ্ছি, এটার কি সলিউশন রয়েছে? হ্যাঁ, অনেকেই মনে করেন যে যদি বেশি না খাওয়া হয় তাহলে হয়তো আমরা মোটা হব না। বাট এই সম্পূর্ণ ধারণাটা একটু ভুল। কারণ অনেকেই যারা খায় না তারা অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে প্রথমত হয়তো তার সামান্য যেরকম পর্যাপ্ত যে ঘুম দরকার সেটা তার হচ্ছে না, বা তার একটু মেন্টালি কোনো সে স্ট্রেসের মধ্যে আছে। কিছু স্ট্রেস থাকলে তার কারণে ঘুম হয় না, তার কারণে সে মোটা হতে পারে। প্লাস হচ্ছে যেটুকু ও খাওয়া দাওয়া করছে তার মধ্যে হয়তো কিছু লুকোনো হাই ক্যালোরি কিছু ডায়েটও খাচ্ছে, সেটা হয়তো সে বুঝতে পারছে না, বাট সেটা তার একটা প্রভাব ফেলছে ওজনের ওপরে। তো এই সব কারণের জন্য সে যদি নাও খেয়ে থাকে তাহলে সে মোটা হতে পারে। এটা কি কোনো হরমোনাল সমস্যার কারণে হতে পারে? হ্যাঁ, তার কিছু ভেতরে আন্ডারলাইং কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকতে পারে। হয়তো যেরকম আমরা সাধারণত দেখি যে পিসিওএস, যেটা খুব কমন এই এখনকার দিনে, তো তার কারণেও কিছু সমস্যা থাকতে পারে, কিছু হরমোনের জন্য হচ্ছে, বা তার কোনো থাইরয়েড হরমোনের কিছু প্রপার মানে কোনো ব্যালেন্সটা ঠিক নেই, সো হাইপোথাইরয়েডিজম যেটা আমরা বলি, সেই কারণেও সে কিন্তু হতে পারে, সেটা মোটা হতে পারে। তো এইসব হরমোনাল ইমব্যালেন্স তার শরীরের মধ্যে থাকতে পারে। শরীর কি কখনো নিজে নিজে মেদ জমাতে শুরু করে? হ্যাঁ, শরীর নিজে নিজে মেদ জমাতে শুরু করে তখনই যখন কোনো একজন সে নির্দিষ্ট খুব কাজ সে বেশি করছে না, বা তার পুরো কাজটাই হচ্ছে বসে বসে সবসময় থাকা, যেটা সিডেন্টারি লাইফস্টাইল। সবসময় আমরা বসে বসে কাজ করছি, বা যতটা এনার্জি আমরা খাচ্ছি সেই এনার্জিটা সারপ্লাস হচ্ছে, সেই এনার্জিটা আমাদের কাজের মাধ্যমে ব্যাহত হচ্ছে না। তো এনার্জি সারপ্লাস হয়ে যাচ্ছে আমাদের শরীরের মধ্যে, সেই এনার্জিটাই আমাদের ফ্যাটের আকারে মানে ফ্যাট হিসেবে স্টোর হচ্ছে। তো এইসব কারণে বডি নিজে নিজেই মেদ জমাতে শুরু করে। এর কি আরও কোনো কারণ রয়েছে? অনেক কারণই আছে। আগে যেরকম আমি বললাম, যদি কোনো মানুষের কোনো মেন্টালি সে খুব স্ট্রেস থাকে, তার ঘুম হচ্ছে না, তো মেন্টালি স্ট্রেসের জন্য একটা হরমোন কর্টিসল আমাদের শরীরে সেটা বেড়ে যায়, তার কারণে ওয়েট গেইন হয়। তো এটা একটা কারণ হতে পারে। প্লাস হচ্ছে সে খাচ্ছে না, অতিরিক্ত হাই ক্যালোরি ফুড ইনটেক করছে, তো সেটা ফ্যাট হিসেবে স্টোর হচ্ছে। আরও বডিতে আরও কিছু কারণ থাকতে পারে, কোনো হরমোন
থাকে, কোনো জেনেটিক্যাল কারণ থাকে, প্লাস যদি আন্ডারলাইং তার কোনো আরও মেডিকেল কোনো কোমরবিডিটিস থাকে, যেরকম ধরুন ডায়াবেটিস থাকে তার, তো ডায়াবেটিসের একটা প্রধানত হচ্ছে ইনসুলিন যে হরমোন, সেটার কারণে সে মোটা হতেই থাকে, তো মানে ওয়েট গেন তার হতে থাকে। তো এই সব কারণে বডি নিজে নিজেই একটা ওয়েট গেন হওয়ার করে একটা ফেলে। প্রবণতা থাকে। এটি যাতে না হয় তার জন্য কি করা উচিত? হ্যাঁ, এটা যাতে না হয় তার জন্য বিভিন্ন রকমের লাইফস্টাইল মডিফিকেশানস করতে হবে। ফার্স্ট হচ্ছে আমরা হাই কোনো ক্যালোরি ফুড ইনটেক করব না, যেগুলো খুব সুগারি আছে সেই সব ড্রিঙ্কস আমরা খাবো না, বা ওই প্রসেসড ফুড বেশি আমরা খাবো না। তার পরিবর্তে আমরা যেগুলো করতে পারি সেগুলোর মধ্যে হচ্ছে আমরা প্রচুর পরিমাণে জল খাবো, প্রচুর পরিমাণে আমরা ভেজিটেবলস, শাক সবজি, এগুলো আমরা প্রচুর পরিমাণে ইনটেক করব, খাবো। তো এই সব আমরা একটা লাইফস্টাইল মডিফিকেশান করি, প্লাস আমরা একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের বাড়াবো। যেমন হচ্ছে নর্মাল একটা স্লিপ প্যাটার্ন আমরা চেঞ্জ করব, যাদের ঘুম হচ্ছে না তারা যেন অ্যাটলিস্ট 7 to 9 আওয়ার্স আমরা বলে থাকি, সেই পর্যাপ্ত পরিমাণে যেন তারা একটু রেস্ট পায়, তাহলে তার স্ট্রেস লেভেলটাও কমবে। তো এই যে জিনিসগুলো হওয়ার কথা, যেগুলো ওকে ওয়েট গেনের প্রবণতা করছে, সেগুলো অনেকটা কমে যাবে। এই লাইফস্টাইল মডিফিকেশনই কি একমাত্র চিকিৎসা এটা? না, লাইফস্টাইল মডিফিকেশানের পরেও কিছু ফার্মাকোথেরাপি আছে, মানে কিছু ওষুধ আমাদের ওয়েট গেন, যারা ওবিস হয়ে যায়, যাদেরকে আমরা বলি ওবিস, তো তাদের জন্য কিছু ফার্মাকোথেরাপি আছে, সেগুলো অবশ্য বডি মাস ইনডেক্স, যেটা বিএমআই বলি, তার উপরে নির্ভর করে। যেটা ফার্মাকোথেরাপি, যেগুলো এখন নতুন অনেক কিছু উঠছে, প্লাস আমাদের আরও কোনো উঠবে সেগুলো আর কি। তো এখন যেগুলো শুরু হয় মেডিকেশানসের মধ্যে কিছু অর্লিস্ট্যাট আছে, সিমাগ্লুটাইড, এই ধরনের কিছু মেডিকেশানস আছে বডি ওয়েটটা রিডিউস করার জন্য, কমানোর জন্য। প্লাস আরও যাদের বিএমআই অনেক বেশি, মোর দ্যান 35 প্লাস কোমরবিডিটিস আছে, বা মোর দ্যান 40, তাদের কিছু আমাদের সার্জারিরও অপশান আছে, যাতে করে সেইও বডি মাসটাও রিডিউস করতে পারে। এরকমটা যদি হতে থাকে তাহলে কি কোনো বিপদের আশঙ্কা রয়েছে? হ্যাঁ, যদি আস্তে আস্তে কারুর ওজন বাড়তেই থাকে, তাহলে তার একটা কিছু প্রবণতা হচ্ছে কোনো হার্টের কোনো রোগের জন্য, হার্ট ডিজিজ হতে পারে, পরবর্তীকালে সেটা হার্ট অ্যাটাক হতে পারে, বা স্ট্রোকেরও প্রবণতা দেখা যায়। প্লাস হচ্ছে সুগার, ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস প্রবণতা অনেকটা বেড়ে যায়। প্লাস আরও অনেক কিছু হতে পারে, লিভারে ফ্যাট জমছে, তার জন্য আমাদের ফ্যাটি লিভার ডিজিজ, যেটা অনেক সিএলডি আকারে, যেটা পরবর্তীকালে অনেকে যেটা অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায়। তো আরও এরকম অনেক কিছু অর্গানস আছে যেগুলো অ্যাফেক্টেড হতে পারে আস্তে আস্তে যদি তার ওজন বাড়তে থাকে। কখন আমরা বুঝবো যে এবার চিকিৎসকের পরামর্শ জরুরি? আমরা তখন যাব যখন আমাদের একটু কোনো কাজ করতে গেলে আমরা হাঁপিয়ে যাচ্ছি, বা আমাদের একটা ভেতরে ভেতরে কোনো ডিপ্রেশন, একটা মেন হচ্ছে যারা ওজন বাড়ছে, ডিপ্রেশন হতে পারে তার, যে আমার অনেক ওজন বেড়ে যাচ্ছে, আমার কিছু করতে ইচ্ছা করছে না, মেনলি তার হচ্ছে ডিপ্রেশন হচ্ছে, তা সেটাকে রুল আউট করতে হবে। ভালো রকমভাবে ওকে একটা সাইকোলজিক্যাল কিছু কাউন্সেলিং দরকার সেই সব পেশেন্টদের জন্য। তো এই রকম যদি তার একটা মানে লাইফস্টাইল সে ভাবে যে আমার কিছু করতে অসুবিধা হচ্ছে, বা আমার একটা ভেতরে ভেতরে চাপ লাগছে কিছুতে, বা আমার পেটে একটা মানে ব্যথা বা কিছু হজমের গণ্ডগোল হচ্ছে, তো কিছু যদি মানুষ মনে করে, সঙ্গে সঙ্গেই তার ডক্টরের পরামর্শ নেওয়া উচিত, এবং কিছু রেলিভেন্ট যা টেস্ট দেবে সেগুলো করে তার প্রপার মেডিকেশন নেওয়া উচিত। অনেকে আছে যারা স্বাস্থ্যবান বা মোটা হওয়ার জন্য বেশি বেশি করে খায়, আর অনেকে আছে যে মোটা হয়ে যাচ্ছে, তো ডায়েট করে বা কিছুই খায় না সারাদিনে, তো তাদের ক্ষেত্রে কি বলবেন আপনি? হ্যাঁ, যেটা হচ্ছে দু রকম আমরা ভাগে ভাগ করে নিই। প্রথমে যারা ধরুন খুব রোগা, তারা ভাবে যে আমি একটু যদি বেশি খাই বা তাহলে হয়তো আমি বেশি মোটা হয়ে যাব, ওই কারণে কেউ খেতে ভয় পায়। কিন্তু প্রথমেই আমি বলি যে খালি পেটে থাকলে
সেটা খুবই শরীরের পক্ষে সেটা খুবই খারাপ। কারণ খালি পেটে থাকলে তার ডাইজেশন যে মেটাবলিজম যে আমাদের শরীরে হচ্ছে সেই সাইকেলটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যেটা আমাদের অতিরিক্ত ফ্যাট হিসেবে যেটা স্টোর মাস, যেটা বডি মাস, মাসেল মাস থাকে, সেই মাসেল মাসও কিন্তু আমাদের প্রয়োজন মেটাবলিজমের জন্য। যে রোগা তার ধরুন মাসেল মাস একদমই কম, তো তার মেটাবলিজমটাও আস্তে আস্তে হচ্ছে, তো সেই কারণে সে বেশি মোটা হয়ে যাওয়ার চান্স থাকে যদি সে না খায়। তো এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা যে আমি বেশি খেলেই বেশি মোটা হয়ে যাব। তো ফার্স্ট অফ অল যে ডায়েটারি প্যাটার্নস আছে, অনেক কিছু আছে, যারা খুব বেশি মোটা তারা যদি ভাবে যে আমি খাবো না বা আমি খেতে ভয় পাচ্ছি, সেটা কিন্তু একদমই ভুল কথা। ঠিকঠাকভাবে একটা অ্যাডিকুয়েট নিউট্রিশন মেনটেন করতে হবে। যেহেতু তার এনার্জি ব্রেকডাউন, যে তার যেরকম মানুষটা যদি অতিরিক্ত কাজ করে সে যদি অল্প খায়, তাহলে সেটাও কিন্তু খুব খারাপ। সেটাও একটা শরীরে একটা ডিজিজের মধ্যে আস্তে আস্তে তার প্রবণতাটা বাড়িয়ে দেয়। আর যে ধরুন খুব কম কাজ করছে, সে হয়তো অল্প খাচ্ছে কিন্তু তার মধ্যেও তার ক্যালোরি ইনটেকটা অনেকটা বেশি। তো সেই ক্যালোরির ওপরেও নির্ভর করে অনেক কিছু খাবার, যে কীরকমভাবে তার এনার্জি ব্রেকডাউন হচ্ছে বা এনার্জি সে ক্ষয় করছে কোনো কাজে। তো দুটোকে আমাদের সমানভাবে ব্যালেন্স করে চলতে হবে, যে আমরা যে পরিমাণে খাচ্ছি, যে এনার্জি ইনটেক করছি, প্লাস আমরা যে কাজের মাধ্যমে এনার্জি ব্রেকডাউন হচ্ছে, সেটা যেন সম্পূর্ণ ব্যালেন্স হয়ে চলে। তাহলে তার শরীরের ডিজিজ থেকে সে সম্পূর্ণভাবে একটু প্রবণতাটা তার কম হয়ে থাকবে। এমন কি কোনো খাবার বা পানীয় রয়েছে যেটা আমাদের মেদ কমাতে সাহায্য করে? খাবার আমাদের বলে থাকি যে যদি আমরা হাইড্রেশনটা খুব ইম্পর্ট্যান্ট, প্লেন আমরা নর্মাল ওয়াটারই যদি অনেক পরিমাণে লিটার্সে খাই, তাহলে সেটা খুব ভালো, শরীরের পক্ষে খুব ভালো একটা জিনিস। আমরা বেশি প্লেন্টি অফ ওয়াটার খাচ্ছি। এমনি আমরা তো বলেই থাকি যে কার্বোনেটেড ড্রিঙ্কস বা বেভারেজ যেগুলোতে হাই সুগার আছে সেগুলো অ্যাভয়েড করতে, সেগুলো যেন অ্যাভয়েড করি। তাহলে আমরা জুসও বেশি খাবো না, কারণ তার মধ্যে অনেকটা সুগার থাকে বা কার্বোহাইড্রেট থাকে যেটাতে খুব বেশি এনার্জি। তো সেই সব ড্রিঙ্ক আমরা অ্যাভয়েড করব। আমরা প্লেন্টি অফ ওয়াটার এমনি ড্রিঙ্ক পান করে যাব, নর্মাল জল খাবো, তাহলেই সেটাই শরীরের পক্ষে অ্যাডিকুয়েট হাইড্রেশন সেটা মেনটেন করবে। ম্যাম, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনারা শুনলেন আমাদের বিশেষজ্ঞ ঠিক কি কি বললেন, কি কারণে মেদ জমছে এবং মেদ জমলে কি কি করবেন সেই সব কিছুই। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।